একভাবে হয় গাছের বীজের মাধ্যমে, আর একটা হয় গাছের অঙ্গ প্রত্যঙ্গ আমরা ব্যবহার করি, সেগুলো হচ্ছে অঙ্গজ বংশ বিস্তার বলা হয়। এখানটায় দেখুন, আমি এটাকে ঘুরিয়ে দিই যে গাছের অঙ্গজ বংশ বিস্তার কিভাবে করা হয় এবং কেন করা হয়। এখান থেকে যদি পড়া যায় তাহলে আপনারা দেখবেন এখানটা লেখা আছে, দেখুন যে সাধারণতভাবে আমরা গাছের বংশ বিস্তার করি বীজের মাধ্যমে, কিন্তু বীজের মাধ্যমে বংশ বিস্তার করতে গেলে তাতে মা গাছের যে গুণ, সেই গুণটা আমরা পরবর্তী যে চারাটা তৈরি করলাম সেটাতে নাও পেতে পারি আমরা যদি বীজের মাধ্যমে বংশ বিস্তার করি। কারণ একটা গাছের বীজ ডেভেলপ হয় কিভাবে? গাছের বীজ ডেভেলপ হয় একটা পুরুষ অঙ্গ এবং একটা স্ত্রী অঙ্গের মিলনের, যেটাকে বলা হয় ভ্রূণ। যে ভ্রূণটা ডেভেলপ হয় একটা পুরুষ অঙ্গ, যেটাকে বলা হয় পোলেন, এবং একটা গর্ভাশয়, এই দুটোর মিলনের ফলে একটা বীজ হয়। এবার যখন একটা পুরুষ অঙ্গ, আপনারা আমার কথা শুনুন, এবার একটা পুরুষ অঙ্গ যখন হচ্ছে একটা স্ত্রী অঙ্গের সঙ্গে মিলন ঘটালো, তখন পুরুষ গাছের যে ফুল, পুরুষ গাছের একটা ক্যারেক্টার আছে, আবার স্ত্রী গাছ যেটা হলো তার ক্যারেক্টার অন্যরকম আছে। এই দুটো ক্যারেক্টার যদি একসঙ্গে মিশে যায় এবং মিশে গেলে যে বীজটা উৎপন্ন হবে সেটা মাদার গাছের বা মা গাছের গুণসম্পন্ন না হতে পারে। আপনার ধরুন নার্সারি জায়গাতে আমের আমি উদাহরণ দিলাম যে আম্রপালি একটা ভালো ভ্যারাইটি আম গাছ, বা হিমসাগর একটা ভালো ভ্যারাইটির আম গাছ, আর আপনার একটা দেশি টপ ফুলের আম গাছ ওইখানেই আছে। তাহলে দেশি টপ ফুলের আম গাছের যে ফুল, ওই আম্রপালি বা হিমসাগর গাছের ফুলের সঙ্গে একটা পরাগ সংযোগ ঘটে যেতে পারে, এবং সেই পরাগ সংযোগটা করে একটা মৌমাছি। মৌমাছি যদি পরাগ সংযোগ হয়ে যায়, তাহলে আম্রপালি বা হিমসাগরের যে ফলটা হলো, তারপরে যে বীজটা হলো, সেই বীজটার মধ্যে কিন্তু টক আমের একটা গুণ ঢুকে গেছে। আপনি আম্রপালিরও পাবেন না, হিমসাগরও পাবেন না, আবার টক আম গাছেরও পাবেন না। তাহলে আপনি যখন ওইটা থেকে চারা তৈরি করবেন, তখন আপনার আর আম্রপালির চরিত্র থাকলো না, আম্রপালির বৈশিষ্ট্য থাকবে, তখন আপনার ওই চারাটা হবে না। সেজন্য আমরা করি কি, যে কোনো গাছের বংশ বিস্তারের ক্ষেত্রে যেখানে অঙ্গজ বংশ বিস্তার করা যায় সেখানে আমরা অঙ্গজ বংশ বিস্তার করব। তার অনেক সুবিধা আছে, তার মধ্যে একটা সুবিধা যে মা গাছের মাদার প্ল্যান্ট, যেটা আমি বলছি, মা গাছের সমস্ত গুণ তাতে বর্তমান থাকবে, কোনো ক্যারেক্টারে হ্যাম্পার হবে না। কারণ আমি তার যে অঙ্গটা নিয়ে লাগিয়েছি তাতে ওই পরাগ সংযোগের কোনো বিষয় থাকছে না, সুতরাং তার ক্যারেক্টার লস হওয়া বা গুণ, তাদের গুণমান লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে যে তাড়াতাড়ি আমরা ফল পাবো। অঙ্গজ বংশ বিস্তারের মাধ্যমে তাড়াতাড়ি আমরা ফল পেতে পারি, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর সুবিধা। তৃতীয় নম্বর সুবিধা হচ্ছে অঙ্গজ বংশ বিস্তারের মাধ্যমে আমরা একই গাছে বিভিন্ন ধরনের আমরা ফুল ফল ফলাতে পারি, এই অঙ্গজ বংশ বিস্তারের মাধ্যমে। তাহলে গাছের যে আমরা অনেকগুলো অংশ আমরা নেই, এখানে আমি একটু পড়ে দিচ্ছি। ফার্স্ট অ্যাডভান্টেজটা বলছিলেন না, ওটা আরেকবার মা গাছের সমস্ত গুণ বর্তমান থাকবে। অঙ্গজ বংশ বিস্তারের মাধ্যমে যদি আমরা চারা তৈরি করি, মা গাছের যে জাতটা আপনার কাছে আছে অ্যাভেলেবল, সেটাই তারই গুণ বর্তমান থাকবে। কারণ ওখানে পরাগ সংযোগ হওয়ার কোনো সম্ভাবনা নেই, পরাগ সংযোগ তো ফুলেই হবে। যদি একসঙ্গে অনেকগুলো জাত থাকে, পরাগ সংযোগ হওয়ার ফলে জাতের যে গুণমান সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সেখানে সম্ভাবনা মানে অঙ্গজ বংশ বিস্তারের মাধ্যমে আমরা সেই সম্ভাবনা নেই। আচ্ছা, এরপরে যেটা বললাম তাড়াতাড়ি ফল আসে, কলম করা গাছ ছোট হয়, ফল পাড়া ওষুধ ছিটানো অনেক সহজ হয়। কলম করা গাছ, কলমের মাধ্যমে যে গাছ,
তার ডেভেলপমেন্ট অনেক কম হয় তুলনামূলকভাবে বীজের থেকে। বীজের গাছের বীজ থেকে আপনি যে গাছটা তৈরি করলেন তার মানে অনেক দিন সে থাকে, অনেক দিন বেঁচে থাকে, অনেক বছর বেঁচে থাকে। কিন্তু কলম করা গাছ সে বেশি দিন প্রথম থেকেই ফল দেবে, কিন্তু বেশি দিন বাঁচবে না, বেশি দিন থাকবে না, আস্তে আস্তে তার ফলন কমে যাবে, তার ইল্ড আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে? আপনারা জানেন যে আমাদের আম কোথায় ভালো হয়? আম হচ্ছে মালদাতে হয়। আমাদের মালদা জেলা বা মুর্শিদাবাদ জেলাতে আম সব থেকে বেশি। এই মালদা বা মুর্শিদাবাদ জেলাতে আম বাগান হয়েছিল আজ থেকে প্রায় 300 বছর আগে। 300 বছর আগে, মানে সেই পলাশির যুদ্ধ আমরা শুনেছি, সিরাজউদ্দৌলার আম বাগানে হয়েছিল যুদ্ধ। সেই আম বাগান এখনো পর্যন্ত আছে। কিন্তু আস্তে আস্তে যেটা সমস্যা দেখা যাচ্ছে যে আমের ফলন কমে যাচ্ছে। আম ম্যাক্সিমাম ফলন দেয় 100 বছর পর্যন্ত। তারপরে ধীরে ধীরে আমরা যেমন যত বয়স আমাদের বাড়ে, আমাদের কাজের এফিসিয়েন্সি বা দক্ষতা আস্তে আস্তে কমতে থাকে, বয়সের ভারে আমরা ঝুঁকে যাই। তেমনি গাছও তাই, একটা সার্টেন টাইম পর্যন্ত ভালো ফলন দেবে, তারপরে ধীরে 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 তার ফলন কমতে থাকে। তো আমাদের পশ্চিমবঙ্গে এই সমস্যাটা দেখা যাচ্ছে যে মালদা বা মুর্শিদাবাদের যে আমের এত বড় বড় বাগান, ধীরে ধীরে তার ফলন কমছে। ঠিক আছে? এই ফলন যে কমছে, সেই তাহলে কিভাবে আমরা তাকে বাড়াবো ফলন? আমি যদি গাছ পুরো কেটে আবার নতুন করে লাগাই, তাহলে তার একটা যে গ্যাপ চলে আসবে 8-10 বছরের গ্যাপ, সেটা তাহলে এরকম আমাদের পাবো না আমরা ফলন। তাহলে ওই গাছ থাকবে এবং আমরা ফলন সঠিকভাবে পাবো। 2-3 বছর হয়তো কিছুটা লস হতে পারে, সেটা কিন্তু আমরা এই অঙ্গজ বংশ বিস্তারের মাধ্যমে করতে পারি এবং ধীরে ধীরে কাজও শুরু হচ্ছে। আচ্ছা, এরপরে আরেকটা বলি, বীজের গাছের চেয়ে কলমের গাছ ছোট হয়, একর প্রতি গাছের সংখ্যা বেশি। মানে একটা পার ইউনিট এলাকাতে আমার 1 বিঘাতে গাছের সংখ্যা বেশি হবে। আপনি যদি বীজের আম গাছ লাগান, তাহলে আম্রপালি বা হিমসাগর গাছের দূরত্ব হবে 10 মিটার বাই 10 মিটার বা 30 ফুট বাই 30 ফুট দূরত্বে লাগাতে হবে। কিন্তু যখন আপনি কলম করা গাছ লাগাবেন, তখন হচ্ছে 5 মিটার 5 মিটার বা 6 মিটার 6 মিটার, মানে 15 ফুট বা 18 ফুট দূরত্বে দিলেই চলবে। মানে গাছের সংখ্যা একর প্রতি বেশি হবে। ঠিক আছে? এই অনেকগুলো আমরা অ্যাডভান্টেজ এর থেকে পাই এবং সেই অ্যাডভান্টেজটা পাওয়ার ফলে আমাদের বর্তমান দিনে নার্সারি বিজনেস এই কলম করা পদ্ধতির উপর নির্ভর করে করতে হবে। স্যার, বীজের গাছের ফল কি মা গাছের গুণাগুণ নিয়ে থাকবে? না, বীজের গাছের ফল, আমি যে কথাটা বলছি, বীজের গাছের ফল যখন চারা তৈরি করবেন, মা গাছের গুণ কোনোভাবেই থাকবে না। কারণ বীজ তৈরি হয়, বীজ কিভাবে তৈরি হয়? একটা পুরুষ অঙ্গ যেটাকে বলা হয় পরাগ রেণু এবং স্ত্রী অঙ্গ যেটাকে বলা হয় গর্ভাশয়, এর দুটো মিলন হয়, পরাগ সংযোগ হয়। সেই পরাগ সংযোগ হওয়ার পর ফল হয় এবং ফলের মধ্যে বীজ থাকে। তাহলে পুরুষ ফুল অন্য গাছ থেকে আসছে, স্ত্রী ফুল আরেকটা গাছে আছে, ধরুন মাদার গাছ। তাহলে পুরুষ গাছের যা ক্যারেক্টার এবং স্ত্রী গাছের ক্যারেক্টার দুটো একসাথে মিশে একটা অন্যরকম হয়ে যাবে। তাতে মা গাছের কোনো গুণ আপনার বজায় থাকে। যেহেতু ফুলে ফুলের মিলন হয়। ঠিক আছে? আচ্ছা, আর একটা হচ্ছে এখানটা অ্যাডভান্টেজ কি, যে সংকরায়ন পদ্ধতিতে পাওয়া উন্নত জাতের বৈশিষ্ট্য শুধু কলমের সাহায্যেই আমরা রক্ষা করা সম্ভব। যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে হাইব্রিড, আপনারা হাইব্রিড কথাটা আপনাদের কাছে পরিচিত। হাইব্রিড যে জাত, হাইব্রিড কিভাবে তৈরি হয়? হাইব্রিড হচ্ছে একটা পুরুষ গাছ এবং একটা স্ত্রী গাছ। এই পুরুষ গাছ এবং স্ত্রী গাছের ফুলের মিলনের ফলে যে বীজ হয় সেটা সবসময় হাইব্রিড হয়। হাইব্রিড হয় একটা পুরুষ গাছের ফুল, একটা স্ত্রী গাছের ফুল। এই দুটো গাছের মিলনের ফলে যে বীজটা হয় সেটাকে বলা হয় হাইব্রিড।
এবার এই হাইব্রিড একটা আপনার জাত হলো বা হাইব্রিড আপনি একটা জাত লাগালেন, এই হাইব্রিড থেকে যদি হচ্ছে হ্যাঁ এমনি হচ্ছে এমনি পুরুষ গাছের ফুল আর স্ত্রী গাছের ফুল তো ধরুন চাষ করলে পটল গাছে যেমন হয় এখন পুরুষ গাছের সেটাই যেটা হবে সেটাকে বলা হবে হাইব্রিড। ঠিক আছে, পুরুষ গাছের একটা পটল ফুল গাছ মানে পুরুষের পটল গাছের পুরুষ ফুল একটা গাছে হয়, স্ত্রী ফুল অন্য গাছে হয়। আমরা 10:1 বা 9:1 এর মধ্যে লাগাই পটল গাছে। তাহলে পুরুষ গাছের সাথে যখন স্ত্রী গাছের স্ত্রী ফুলের মিলন হবে, যে পটলটা হবে সেটা হাইব্রিড পটল। আপনার ক্ষেত্রে তাই হবে। সবার ক্ষেত্রে তাই। হাইব্রিড বলা হয় ফার্স্ট জেনারেশনের চারাটাকে বলা হয় হাইব্রিড। F1 যেটাকে বলা হয়। এই এটা ঠিক পেটে এর নিচে আছে, ওর নিচে। মানে আছে দেখুন ওই গাছে